দেখো, আগের দিন আমরা ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র এই চ্যাপ্টারটার কিছুটা অংশ আগের দিন আমরা পড়েছি। কি কি পড়েছিলাম? কয়েকটা রাজস্ব ব্যবস্থা, ইংরেজরা ভারতীয়দের কাছ থেকে ট্যাক্স নেওয়ার কয়েকটা ব্যবস্থা, যেমন চিরস্থায়ী বন্দোবস্ত, রাইতওয়ারি বন্দোবস্ত এবং মহলওয়ারি বন্দোবস্ত, এবং তার সঙ্গে আরো কয়েকটা টপিক আমরা পড়েছিলাম। এখন এর পর থেকে আমরা শুরু করব। তো চ্যাপ্টারটা হচ্ছে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। আচ্ছা, তো প্রথম যে টপিকটা এখন আমরা আলোচনা করব, কথা বলবি না, প্রথম যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কৃষির বাণিজ্যিকীকরণ। কৃষির বাণিজ্যিকীকরণ, হয়তো ওয়ার্ডটা একটু আনকমন লাগতে পারে, কি ব্যাপারটা বুঝলে কোনো অসুবিধা হবে না। সোজা পড়ার সময় ইশারায় কথা বলা, অমনোযোগী, এইগুলো হয়ে কোনো লাভ নেই। পড়ার সময় মনোযোগটা পুরোপুরি পড়ার দিকে থাকতে হবে, তবেই পড়াটা বুঝতে পারবে। এখানে আসার উদ্দেশ্যটা তো পড়াশোনাটাকে বোঝা, তাহলে সেইটার দিকে মনোযোগ রাখ। যখন বোঝানো হচ্ছে তখন পুরোপুরি মনোযোগ সহকারে সেটা বুঝে নিতে হবে, তখন অমনোযোগী থাকলে হবে না। একজনকে বলা মানে কিন্তু সবাইকেই বলা। আচ্ছা, ঔপনিবেশিক অর্থনীতির চরিত্রে এখন আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে কৃষির বাণিজ্যিকীকরণ। আচ্ছা, তো দেখো, কৃষির বাণিজ্যিকীকরণ কি? ইংরেজরা আসার আগে ভারতে যে কৃষিকাজ অর্থাৎ চাষবাস হতো, সেটা মূলত খাদ্যের প্রয়োজন মেটানোর জন্য, মানে চাষবাস করা হবে কি জন্য? খাবার যে চাহিদা সেটা মেটানোর জন্য। তাই বিভিন্ন রকমের শস্য, ধান, গম, বিভিন্ন সবজি, ফল ইত্যাদি চাষবাস করা হতো, যেটা শুধুমাত্র খাবার উদ্দেশ্যে, খাদ্যের জন্য। এইবার ইংরেজরা যখন ভারতে আসে, তাদের উদ্দেশ্য কি ছিল? যে ভারতে ব্যবসা করা, ভারতে বিজনেস করা, এটা তাদের উদ্দেশ্য ছিল, এবং ভারত থেকে বেশি বেশি করে টাকা তাদের দেশে নিয়ে যাওয়া, এটা তাদের মেইন উদ্দেশ্য। এইবার এই ধান, পাট, এগুলো ধান, গম বা বিভিন্ন খাদ্যের যেগুলো চাষ হয়, সেগুলো তো বিক্রি করে খুব বেশি ব্যবসা করা যায় না। কিছু কিছু ফসল আছে যেগুলো শুধুমাত্র ব্যবসায়িক পারপাসেই মানে চাষ করা হয়। যেমন কি? যেমন চা, কফি, পাট, তুলো, এইগুলো, নীল, হ্যাঁ। তো এই যে জিনিসগুলো, এইগুলো চাষ করা হয় মূলত ব্যবসার জন্য। এগুলো বিক্রি করে যারা এগুলো এগুলো যারা ব্যবসা করে তাদের প্রচুর পরিমাণে মুনাফা বা প্রচুর লাভ তাদের হয়। তো সেই উদ্দেশ্যে, মানে ব্যবসায়িক বা বাণিজ্যিক উদ্দেশ্যে এই সমস্ত চাষগুলো শুরু হয় ইংরেজরা আসার পর থেকে। ইংরেজরা আসার আগে এগুলো একটাও চাষ ভারত হতো না। চা, কফি, তারপরে তুলো, পাট, এগুলো কোনোটাই চাষ হতো না। তুলোটা হতো, পাট এগুলো কোনোটাই চাষ হতো না। ইংরেজরা আসার পর থেকে এগুলো শুরু হলো। এই যে চাষবাস শুরু হলো ব্যবসার উদ্দেশ্যে, বাণিজ্যের উদ্দেশ্যে, এইটাকেই বলা হচ্ছে কৃষির বাণিজ্যিকীকরণ। কৃষির বাণিজ্যিকীকরণ, তাহলে কৃষির বাণিজ্যিকীকরণ কি হলো? যে বাণিজ্যের উদ্দেশ্যে চা, কফি, পাট, নীল, তুলো ইত্যাদি চাষ করা হয়। এই বাণিজ্যের উদ্দেশ্যে এই চাষবাস করাকেই বলা হচ্ছে কৃষির বাণিজ্যিকীকরণ। বোঝা গেল? এইবার এই এই সমস্ত আর এই ফসলগুলোকে বলা হয় অর্থকরী ফসল। এই চা, কফি, পাট, তুলো, এই চাষগুলো করার ফলে কি হয়? কিছুটা চাষিদের হয়তো বিক্রি করে কিছুটা লাভ, টাকা পয়সা তারা পায় ঠিকই, কিন্তু দেখো, এই চাষগুলো করার ফলে এগুলো তার পেট ভরানোর জন্য মানুষ খায় না। হয়তো চা, কফিটা মাঝে মধ্যে মানুষ খায়, ঠিক আছে, সেটা কিন্তু পেট ভরানোর জন্য নয়, সেটা একটা পানীয় হিসাবে মাঝে মধ্যে খায়, ঠিক আছে, কিন্তু এতে করে কিন্তু মানুষ বেঁচে থাকবে না। তো বেঁচে থাকার জন্য যে সমস্ত খাবারগুলো দরকার, ধান, তারপরে গম বা অন্যান্য যে সমস্ত সবজি, সেইগুলো চাষ করা যায় না। যেমন ধরো নীল চাষ করলে জমিতে আর অন্য চাষ করা যায় না। এইবার এই চাষগুলো করার ফলে চাষিদের
নীল হচ্ছে জামাতে দেখবে এখন উজালা দেওয়া হয়, নীল রঙের একটা বোতলে পাওয়া যায়। এখন এটা বিভিন্ন কোম্পানি তৈরি করে। আগে কিন্তু এরকম কোম্পানি তৈরি করা এরকম নীল পাওয়া যেত না, তখন একটা গাছের একটা ফল যেটা নীল রঙের হতো সেটা ওই জামা কাপড়ে দিয়ে ওটাকে নীল করা হতো। তো একটা গাছ যেখান থেকে নীল রঙের ফল পাওয়া যেত। হ্যাঁ, তো সেই চাষ করলে আর অন্য খাবারের চাষ করা যায় না। এইবার প্রথম প্রথম চাষিরা ভেবেছে যে ভালো হবে, তাদের অনেক টাকা এখানে বিক্রি করে লাভ হবে, তারা করেছে। এবার পরে দেখছে যে এই জমিটার অন্য চাষ হচ্ছে না। তখন কি হয়, চাষিদের মধ্যে চাষিদের ঘরে বেশিরভাগ চাষি তো গরিব, তো তাদের খাদ্যের অভাব দেখা দেয় এবং অনেক সময় মহামারী হয়ে যায় খাদ্যের অভাবে। তো এই কৃষির বাণিজ্যিকীকরণের ফলে এই সমস্যাগুলো হয়। তাহলে কৃষির বাণিজ্যিকীকরণ কি হলো, যে বাণিজ্যের উদ্দেশ্যে চা, কফি, নীল, পাট, তুলো ইত্যাদি চাষ। তাহলে বাণিজ্যের উদ্দেশ্যে চা, কফি, নীল, পাট, তুলো ইত্যাদি চাষ করা শুরু হয়। এই বাণিজ্যের উদ্দেশ্যে এই যে চাষ, এটাকেই বলা হচ্ছে কৃষির বাণিজ্যিকীকরণ। তাহলে বাণিজ্যের উদ্দেশ্যে যে চাষ, সেটাই হচ্ছে কৃষির বাণিজ্যিকীকরণ। আর এর ফলে কি হলো, চাষিদের খাদ্যের অভাব দেখা দিল এবং অনেক সময় মহামারীও দেখা দেয়। এইবার এই এই সমস্ত চাষ করে যখন খাদ্যের অভাব দেখা দেয়, তখন অনেক জায়গায় কৃষকরা বিদ্রোহ করে। মানে কখনো কখনো জমিদারদের বিরুদ্ধে, বা যারা এই নীল চাষের ক্ষেত্রে যেমন নীল করলা চাষ করতো তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে, এইসবের চাষ করবে না বলে বিদ্রোহ করে। এবার এমনভাবে একটা চুক্তি করা হতো যে একবার যদি সেই চাষ করা শুরু করে তাদেরকে সেই চাষটা করতেই হবে, এমনভাবে ইংরেজদের সঙ্গে চুক্তিটা করা হতো। তো তারা আর বেরোতে পারতো না। এবার বেরোনোর জন্য তাদেরকে সেই বিদ্রোহের পথ, সেই তাদের বিরুদ্ধে আন্দোলনের পথই বেছে নিতে হতো। তো সেই রকম একটা বিদ্রোহ দেখা দিয়েছিল দাক্ষিণাত্যে, মানে ভারতের দক্ষিণ ভারতে, অমনোযোগী, ভারতের দক্ষিণ ভারত বা দাক্ষিণাত্যে এরকম একটা বিদ্রোহ দেখা দিয়েছিল। জায়গাটা হচ্ছে, তো সেটাকে বলা হয় দাক্ষিণাত্য হাঙ্গামা। কি সেটা আবার বলবো। আচ্ছা, তো দাক্ষিণাত্য হাঙ্গামা হচ্ছে, দাক্ষিণাত্য মানে ভারতের দক্ষিণ ভারত, দাক্ষিণাত্যের ভারতের যে দক্ষিণ ভারত, তো সেই দাক্ষিণাত্যের তুলো চাষিরা, যারা তুলো চাষ করতো, এই যে বললাম একটা অর্থকরী ফসল তুলো, যারা তুলো চাষ করতো সেই সময়, এটা হচ্ছে 1875 সাল, এরকম সময় 1875 সালে। তো এই সময় কি হয়, তুলো চাষিদের তুলোর দাম কমে যায়, মানে তুলোর দাম কমে গিয়েছিল। উপরন্তু রাজস্ব বাড়িয়ে দেওয়া হয়েছিল। একদিকে তুলোর দাম কমে গেছে, অন্যদিকে রাজস্ব বাড়িয়ে দেওয়া হয়েছে, আবার তুলোর বিক্রিও কমে গেছে, তুলোর চাহিদাও কমে গেছে। সেটা বলতে পারছি না। তো দেখো, এই তুলোর দাম কমে যায়, তুলোর চাহিদা কমে যায়, অন্যদিকে রাজস্ব বেড়ে যায়। এই সব কারণে কি হয়, চাষিদের প্রচন্ড দুর্দশা হয়, দাক্ষিণাত্যের তুলো চাষিদের। এইবার সেই সমস্ত থেকে মুক্তির জন্য তারা সেই মহাজনদের বিরুদ্ধে, জমিদারদের বিরুদ্ধে এবং ইংরেজদের বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছিল। এই বিদ্রোহটা কি, ঔপনিবেশিক সরকার মানে ইংরেজরা নাম দিয়েছিল দাক্ষিণাত্য হাঙ্গামা। আসলে কিন্তু এটা ইংরেজরা সবসময় আমাদের জিনিসটাকে খারাপভাবে দেখানোর চেষ্টা করতো। হাঙ্গামা কিন্তু ওরা করেনি, ওরা নিজেদের যে সমস্যা সেইটার থেকে বাঁচার জন্য তারা এই বিদ্রোহটা করেছিল। তুলো চাষিরা স্বাভাবিক, তাদের তুলো চাষ করে যেটা যদি বিক্রি না হয়, আবার বিক্রি তো হচ্ছে না, আবার একগাদা রাজস্ব দিতে হচ্ছে, ট্যাক্স দিতে হচ্ছে, তাহলে তারা কি করেই বা দেবে। তো সেই কারণেই তারা বিদ্রোহ করেছিল। তাহলে কি হলো, দাক্ষিণাত্য হাঙ্গামা কি হলো, দাক্ষিণাত্যের তুলো চাষিরা বিভিন্ন সমস্যার জন্য, আচ্ছা কি কি সমস্যা বললাম, কি কি সমস্যা বললাম, এক নম্বর কি বললাম, যে তুলোর দাম কমে গিয়েছিল, এক নম্বর সমস্যা। দু নম্বর হচ্ছে তুলোর চাহিদাও কমে গিয়েছিল, মানে তুলোর যে বাজারে চাহিদা সেটাও কমে গিয়েছিল, মানে তুলো তখন কেউ কিনতো না। আর তিন নম্বর হচ্ছে রাজস্ব বাড়ানো হয়েছিল। এই তিনটে সমস্যা, সমস্যা মানে এই তিনটে, তুলোর দাম কমে যায়,
চাহিদা কমে যায়, রাজস্ব বেড়ে যায়। এই তিনটে সমস্যার জন্য তারা কি করেছিল? বিদ্রোহ করেছিল। বিদ্রোহটা কত সালে হয়েছিল? 1875 সালের মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই বিদ্রোহটা হয়েছিল। 1875 সালে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই বিদ্রোহটা হয়েছিল এবং এই বিদ্রোহটাই পরিচিত দাক্ষিণাত্য হাঙ্গামা নামে। বোঝা গেল? এবার দেখো, এই বিদ্রোহটা হওয়ার ফলে, এই যে দাক্ষিণাত্যের এই যে বিদ্রোহটা হয়, এই বিদ্রোহটা কিন্তু অনেকটাই বড় এবং অনেকটা সময় ধরে হয়েছে। দেখো, মে মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত হয়েছে। এবার এইটার হওয়ার পর ইংরেজদের একটু ব্যাপারটা নিয়ে তারা একটু ভাবনা চিন্তা করে এবং তারা চাষিদের জন্য দুটো নিয়ম চালু করে। চাষিদের এই কথা নয়, এই বিদ্রোহটা হওয়ার পর তারা চাষিদের কথা ভেবে দুটো আইন বা দুটো নিয়ম চালু করে। কি কি? একটা হচ্ছে এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট, একটা অ্যাক্ট, দুটো অ্যাক্ট চালু হয়। প্রথমটা হচ্ছে অ্যাক্ট বা আইন চালু হয়, মানে এই বিদ্রোহটা হওয়ার পর ইংরেজরা এটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করে এবং তারা এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট বলে একটা আইন চালু করে। কাদের জন্য করে? চাষিদের জন্য করে। তো এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্টটা কি সেটা এবার একটু চলো আমরা বুঝে নিই। আচ্ছা, তো দেখো, এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট যেটা আমরা এবার আলোচনা করব। আচ্ছা, তো দেখো, এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট এটা চালু হয়েছিল 1779 খ্রিস্টাব্দে। ও সরি, 1800। 1879 খ্রিস্টাব্দে এটা চালু হয়েছিল। বেশ, তো দেখো কি হয়, এই দক্ষিণাত্যে যারা তুলো চাষি তাদের এই দুর্দশাকে কমানোর জন্য, তাদের এই সমস্যাকে মেটানোর জন্য তারা এই অ্যাক্টটা চালু করেছিল, এগ্রিকালচারিস্ট রিলিফ। রিলিফ মানে কি? মুক্তি বা সেটাকে উদ্ধার করা, রিলিফ অ্যাক্ট। তো কি হয়, এই যে দাক্ষিণাত্যে যারা তুলো তুলো চাষ করতো তারা মহাজনদের কাছ থেকে, আমরা জানি যে চাষিরা বেশিরভাগই মহাজনদের কাছ থেকে ঋণ নিত, আমরা আগের দিন জেনেছি এটা। এবং ঋণ কিভাবে নিত? চড়া একটা সুদের হারে ঋণ নিত, মানে প্রচুর সুদ দিতে হতো। এইবার দিতে না পারলে মহাজনরা তাদের উপর নানা রকম অত্যাচার করে জোর করে সেই টাকা আদায় করত। এইবার এখানে করা হয় যে এই মহাজনদের অত্যাচার হাত থেকে এই চাষিদেরকে কিছুটা রিলিফ দেওয়ার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছিল, কথা নয়। হ্যাঁ, ইংরেজরাই একটা চালু করেছিল। কাদের কি জন্য? মহাজনদের হাত থেকে চাষিদেরকে একটু রিলিফ দেওয়ার জন্য, একটু অত্যাচার থেকে তাদেরকে একটু বাঁচানোর জন্য। তো কি হয়েছিল, যদি কোনো চাষি মহাজনদের ধার বা ঋণ শোধ করতে না পারে তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে না বা তার উপর অত্যাচার করা যাবে না। কি করতে হবে? গ্রামের মধ্যে একটা আলোচনা সভা বসাতে হবে এবং আলোচনার মাধ্যমে সেই চাষি এবং মহাজনদের সমস্যা মিটিয়ে নিতে হবে এবং সেই ঋণ শোধ করার জন্য তাকে সময় দিতে হবে একটা। এইটাই করা হয়, যে তাকে কিছু না বলেই গ্রেপ্তার করে নেওয়া বা তাকে মারধর করা বা তাকে অত্যাচার করা, এগুলো করা যাবে না। আলোচনার মাধ্যমে সমস্যাটাকে মিটিয়ে নিতে হবে এবং ঋণ শোধ করার জন্য তাকে মানে সুযোগ দিতে হবে। এইটাই করা হয়। তাহলে এইটাই হচ্ছে এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট। তো এটা হয় আর কি। আরেকটা অ্যাক্ট চালু হয় বা আরেকটা আইন চালু হয় যেটা হচ্ছে প্রজাস্বত্ব আইন। প্রজাস্বত্ব আইন, তো সেটা কি দেখো, প্রজাস্বত্ব আইন। তো দেখো, এটা চালু হয় 1885 সালে। তো এটা আগেরটা যেমন মহাজনদের, আগেরটা হচ্ছিল মহাজনদের মহাজনদের
থেকে চাষিদেরকে রিলিফ দেওয়ার জন্য, মহাজনদের থেকে মহাজনদের সঙ্গে চাষিদের একটা ব্যাপার হয়েছিল। আর এইটাতে প্রজাস্বত্ব আইনটাতে কাদের সঙ্গে হয়েছিল, জমিদারদের সঙ্গে চাষিদের একটা আইন কি হয়েছিল, যে কোনো অনেক অস্থায়ী চাষি মানে যাদের নিজেদের জমি নেই, তারা হয়তো জমিদারের কাছ থেকে জমি নিয়ে তারা সেই জমিতে চাষবাস করে এবং সেখান থেকে যেটা লাভ হয় সেটা তারা নেয়। এইবার এইরকম যারা চাষি আছে যাদের নিজস্ব জমি নেই, এখনো দেখবো অনেক চাষি আছে যাদের নিজেদের জমি নেই, অন্যের জমি তারা নিয়ে কিন্তু চাষ করে, দিয়ে যে মালিক তাকেও কিছুটা দেয়, নিজেও কিছুটা নেয়, এইটা কিন্তু এখনো চলে। তো এইরকম যারা চাষি মানে নিজস্ব জমি যাদের নেই, সেই রকম যারা চাষি আছে তাদের জমি জমিদাররা কেড়ে নিতে পারবে না, তাদের জমি কেড়ে নিতে পারবে না। কেড়ে নেওয়ার জন্য তাদেরকে আদালতের দ্বারস্থ হতে হবে, এবং আদালত যদি তাদেরকে পারমিশন দেয় তবেই জমিদাররা সেই জমি নিতে পারবে, তাছাড়া কিন্তু নিজেরা জোর করে সেই জমি নিতে পারবে না, 1 নম্বর কথা। আর যদি জমিদাররা রাজস্ব বাড়ায় তার উপযুক্ত কারণ দেখাতে হবে, আদালতকে দেখাতে হবে, এবং তারপর তারা রাজস্ব বাড়াতে পারে। যে মন হলো রাজস্ব বাড়িয়ে দিলাম তা হবে না, যে বাড়িতে মেয়ের বিয়ে আছে বলে রাজস্ব বাড়িয়ে দিলাম, জমিদার দেখছে যে আমি যে হ্যাঁ যে তার বিয়ে দেওয়ার জন্য আমি মানে চাষিদের কাছ থেকে বেশি রাজস্ব নিয়ে করে দিলাম, তো সেটা হবে না। যে রাজস্ব বাড়াতে গেলে তার উপযুক্ত কারণ দেখাতে হবে। তাহলে এই দুটো হয়। তাহলে প্রজাস্বত্ব আইনে কি হয়, যে জমিদাররা কোনো অস্থায়ী চাষির জমি কেড়ে নিতে পারবে না, আর রাজস্ব অকারণে বাড়ানো যাবে না, কোনো উপযুক্ত কারণ ছাড়া রাজস্ব বাড়ানো যাবে না, এই দুটো হয়। তাহলে কি হলো, অস্থায়ী চাষির জমি কেড়ে নেওয়া যাবে না। এক নম্বর, তাহলে কি হলো, অস্থায়ী চাষির জমি কেড়ে নেওয়া যাবে না। আর 2 নম্বর হচ্ছে কোনো কারণ ছাড়া তো দেখো এই দুটো হয়, এক, অস্থায়ী চাষির জমি কেড়ে নেওয়া যাবে না, কোনো উপযুক্ত কারণ ছাড়া রাজস্ব বৃদ্ধি হবে না, এই দুটো এই প্রজাস্বত্ব আইনে চালু করা হয়। আচ্ছা, তো দেখো এই আইন দুটোর মাধ্যমে চাষিদের কিছুটা হলেও তাদের একটু সমস্যার সমাধান হয়, মানে পুরোপুরি হয়তো হয়নি, কিছুটা হলেও হয়েছিল। ওটাতে মহাজনদের হাত থেকে কিছুটা তারা রেহাই পায়, এটাতে জমিদারদের হাত থেকে তারা কিছুটা রেহাই পায়। তাহলে এই দুটো আইন চাষিদের জন্য একটু ভালোই ছিল, যেটা কিন্তু ইংরেজরা চালু করেছিল। এরপর পরবর্তী টপিক অবশিল্পায়ন। এরপর পরবর্তী টপিক হচ্ছে অবশিল্পায়ন। তো কি দেখো অবশিল্পায়ন, আগে অবশিল্পায়ন বোঝার আগে শিল্পায়ন কি সেটা বুঝি। যদি কোথাও শিল্প গড়ে ওঠে, শিল্প কলকারখানা এগুলো গড়ে ওঠে, তাহলে তাকে বলা হয় শিল্পায়ন। শিল্প গড়ে ওঠা, শিল্প মানে বিভিন্ন কলকারখানা, তার মাধ্যমে বিভিন্ন জিনিসপত্র তৈরি হওয়া, সেটাকে বলে শিল্প বা শিল্পায়ন বলা হয়। এবার তার উল্টোটা, মানে যদি শিল্প না হয়, কোনো রকম কলকারখানা না হয়, তাকে বলা হবে অবশিল্পায়ন। যেমন বর্তমানে আমাদের রাজ্য, এখানে কোনো শিল্প টিল্প কিচ্ছু হয় না, তো আমাদের রাজ্যে এখন অবশিল্পায়নের অবস্থায় আছে। তো এখানে কি অবশিল্পায়ন, তখন কি ছিল, দেখো ভারতে ইংরেজরা আসার আগে কিন্তু অনেক রকমের শিল্প ছিল, হয়তো বড় বড় কলকারখানা ছিল না বা বড় বড় মেশিন পত্রের মাধ্যমে কাজ হতো না, কিন্তু ভারতেও বিভিন্ন রকম শিল্প ছিল, যেটা ছিল মূলত মানে প্রাচীন কাল থেকে চলে আসছে, যেটা ছিল মূলত বিভিন্ন রকমের হস্তশিল্প, মানে হাতের কাজের বিভিন্ন শিল্প, কুটির শিল্প এইগুলো। যেমন দেখো ভারতের বিভিন্ন শাড়ি তৈরির শিল্প কিন্তু পৃথিবী বিখ্যাত ছিল, যেমন তাঁতের শাড়ি ভারতে বিখ্যাত। তারপরে ঢাকার মসলিন বলে একটা শাড়ি, যেটা খুবই মানে সূক্ষ্ম এবং খুবই একটা সুন্দর শাড়ি, ঢাকার মসলিন। তো যেটা মানুষ মানে হস্তশিল্পের মধ্যে পড়ে, খুব সুন্দর একটা শিল্প। এরকম আরো অনেক শিল্প ছিল যেগুলো মূলত মানুষ নিজের হাতের মাধ্যমে তৈরি করতো, কোনো মেশিন বা কোনো ফ্যাক্টরিতে হতো না। এইবার
ইংরেজরা আসার পর ইংল্যান্ডে বিভিন্ন কলকারখানা, বিভিন্ন শিল্প এগুলো হয়ে গিয়েছিল, মানে ওরা অনেকটা উন্নত ছিল। যেমন এখন চীন, ওখানে কিন্তু অনেক উন্নত সবকিছু ব্যবস্থা, ওখানে অনেক কিছু তৈরি হয়, সেখান থেকে ভারতে আসে বিক্রি হওয়ার জন্য। ঠিক তেমন ইংল্যান্ডে তখন ছিল অনেক ইংল্যান্ডেই প্রথম শিল্প শুরু হয়েছিল, বিভিন্ন কলকারখানা, বিভিন্ন যন্ত্রপাতির মাধ্যমে বিভিন্ন জিনিসপত্র তৈরি হয়। এবার দেখো, ইংরেজরা যখন ভারতে আসে, তারা সেই সব জিনিস ভারতে বিক্রি করবে বলেই তো এসেছিল। এইবার যেগুলো মেশিনে তৈরি হয় সেগুলো কি হয়, অনেক কম সময় অনেক বেশি জিনিস তৈরি হয়, ফলে সেগুলো সস্তা হয়। আর যেগুলো মানুষ হাতে তৈরি করে সেগুলো সময় বেশি লাগে বলে তার দামও বেশি হয়। একটা মেশিনে তৈরি করা শাড়ি যা দাম হবে, একটা মানুষ হাতে করে তৈরি করলে সেটা একটা মেশিনে হয়তো একদিনে 1000 শাড়ি বা জামা কাপড় তৈরি হবে। আর মানুষ হাতে হয়তো সারাদিনে হয়তো একটা কি দুটো তৈরি করবে। হ্যাঁ, এইবার দেখো তাহলে মেশিনে যেটা তৈরি হচ্ছে ওটা অনেক কম দামে বিক্রি হবে। এবার ইংরেজরা যখন ভারতে আসে, তারা সেই সব জিনিসপত্র ভারতের বাজারে নিয়ে আসে এবং বিক্রি করে। এবার ভারতের মানুষ বেশিরভাগই গরিব মানুষ, চিরকালই আছে, সস্তায় খোঁজে, তো সস্তায় ওগুলো পায়, তো মানুষ কিনে নেয় ওইগুলি। এবার ভারতে যারা এইসব জিনিসগুলো বিক্রি করতো, যারা তৈরি করতো, তাদের জিনিসগুলো আর বিক্রি হয় না। ফলে কি হয়, সেই সব শিল্পগুলো ধীরে 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 ধ্বংস হয়ে যায়, সেগুলো আর ভারতে থাকে না, ভারতের বাজারের থেকে উঠে যায়। এই যে ভারতের শিল্পগুলো ধীরে 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 নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যেগুলো আগে ছিল, যেগুলো গোটা পৃথিবীতে বিক্রি হতো, সেই শিল্পগুলো ধ্বংস হয়ে যাওয়া কি বলা হচ্ছে অবশিল্পায়ন, মানে শিল্প নষ্ট হয়ে যাওয়া। তাহলে শিল্পায়ন কি, অবশিল্পায়ন কি? শিল্পায়নের বিপরীত ধর্মী অবস্থা। আচ্ছা, তাহলে অবশিল্পায়ন কি হলো? অবশিল্পায়ন কি? অবশিল্পায়ন কি? শিল্পায়নের বিপরীতধর্মী অবস্থা। শিল্পায়নের বিপরীতধর্মী অবস্থা তাকে কি বলা হয়? অবশিল্পায়ন। আচ্ছা, এইবার দেখো অবশিল্পায়নের ফলে কি হয়। প্রথম কথা, যারা ওইসব কাজগুলো আগে করতো, যারা ধরো ওই আগে যারা বিভিন্ন শাড়ি তৈরি করতো বা বিভিন্ন যেগুলো বা হস্তশিল্প যেগুলো করতো, তাদের তো আর কোনো কাজ থাকে না, লোকে তো আর সেই জিনিসগুলি কেনে না। ফলে তাদের এই যেমন ধরো এখন সাপোজ একটা ধরো না, এখন এআই আসছে আসছে হ্যাঁ, এআই চলে এসছে বা আরো অ্যাডভান্স হচ্ছে। এবার এআই কি করছে, অনেক মানুষের কাজ করে দিচ্ছে। সাপোজ ধরো আগে কোনো একটা ফাইল বানানোর জন্য, কিছু করার জন্য একটা লোককে রাখতে হতো, এখন এআই কে বলে দিলি কোনো একটা ফাইল বা প্রেজেন্টেশন বা কোনো কিছু একটা অনেক ভালো করে দিচ্ছে। তাহলে মানুষ আর কোনো কোম্পানি আর যারা আগে ফাইল তৈরি করতো, প্রেজেন্টেশন তৈরি করতো, তাদের কাজ নেবে না। এখন কি, এআই কে বলবে, এআই নিজেই করে দেবে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, অনেক কাজ সহজ হয়ে যাচ্ছে। তাহলে যারা এই সমস্ত কাজগুলোর সঙ্গে যুক্ত, মানে ফাইল তৈরি করা, প্রেজেন্টেশন তৈরি করা, বিভিন্ন কোম্পানি থেকে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে, তাই না? ঠিক তেমনই কথা নয়, সেই সময় যখন ইংল্যান্ড থেকে সস্তার জিনিস চলে আসে, তখন ভারতে যে সমস্ত আগে যে সমস্ত জিনিসগুলো বিক্রি হতো, সেই লোকগুলোর কাজ চলে যায় এবং তারা বেকার হয়ে যায়। তো এইটা সমস্যা হয় যে বেকারত্ব বেড়ে যায়, বিভিন্ন ভারতের শিল্পগুলো উঠে যায় এবং শহরের যে অর্থনীতি সেটা দুর্বল হয়ে পড়ে। তাহলে এইগুলো এই অবশিল্পায়নের ফলে হয়। মূলত সব থেকে যেটা খারাপ হয় যে অনেক মানুষ বেকার হয়ে যায়, যারা ওইসব কাজের সঙ্গে যুক্ত ছিল তাদের কাজ চলে যায়, এইটার মূল সমস্যা হয়। তাহলে এইগুলো হচ্ছে অবশিল্পায়ন।